আম, আমরা আজকে দীর্ঘমেয়াদী অর্থায়ন শুরু করব। যে দীর্ঘমেয়াদী অর্থায়ন সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? যারা ফিনান্স পড়ছিল তাদের হয়তো কিছুটা আইডিয়া আছে। আহ, কারো কি, কেউ কি একটু শেয়ার করবা? বেসিক্যালি, আচ্ছা আমি শুরু করি। দীর্ঘমেয়াদী অর্থায়ন বলতে আমরা যে জিনিসটা জানি ওটা হচ্ছে যে প্রতিষ্ঠানের সবসময় টাকার প্রয়োজন হয়, যে কোনো প্রতিষ্ঠানের যে কোনো আম, কার্যক্রম করার জন্য তার টাকার প্রয়োজন হয়ই। এখন প্রতিষ্ঠান তার পারপাস অনুসারে ধরো কখনো টাকার প্রয়োজন হয় প্রতিদিন, কিছু টাকার প্রয়োজন হয় এখন নিল, টাকা হয়তো এক দুই দিন পরে সে দিয়ে দিতে পারবে। আর কিছু টাকা হয়তো খুব খুব অল্প দিনের জন্য রাখা হয়। আর কিছু টাকা আছে যে সে খুব সহসা দিতে পারে না, মানে তার অনেক দিনের জন্য টাকা দরকার হয়। তাহলে ওই যে অনেক দিনের জন্য মানে হচ্ছে তার রিপেমেন্টটা যখন দিবে, মানে দায়টা যখন পরিশোধ করবে, ওই পরিশোধের সময়টা অনেক। এই সময়ের ভিত্তিতে বেসিক্যালি দায়গুলাকে কখনো আমরা দীর্ঘমেয়াদী বলতেছি, কখনো মধ্যমেয়াদী বলতেছি, কখনো স্বল্প মেয়াদী বলতেছি। তো আমার এখানকার যে দায়টা বা এই অধ্যায়ের আম, যে আলোচ্য বিষয়টা বা এই অধ্যায়টা, আমরা ওই দায় নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে মোস্ট অফ দা কেসেস হচ্ছে 5 বছরের উপরে, মানে যে দায়টা বা একটা নির্দিষ্ট দীর্ঘমেয়াদে যে দায়টা রাখা হয় বা দীর্ঘমেয়াদের জন্য যে দায়টা নেওয়া হয়। বিভিন্ন প্রতিষ্ঠান যখন তার নিজের প্রয়োজনে দীর্ঘমেয়াদের জন্য যে দায়গুলো নেওয়া হয়, এই দায়গুলোকে বেসিক্যালি আমরা দীর্ঘমেয়াদী দায় বলি। বেসিক্যালি কখন হয়, যখন এই দায়টা একটু অনেক সময় ধরে পাওয়া যায় আর কি, সময়টা বা টেনিউরটা অনেক বেশি পরিমাণে পাওয়া যায় দায়টা পরিশোধ করার জন্য, তাকে আমরা দীর্ঘমেয়াদী দায় বলতেছি। তাহলে যে সকল দায় বেসিক্যালি হচ্ছে অনেক অনেক দিন ধরে আমরা, বা একটা মোস্ট অফ দ্য কেসেস, এই সময়টা নিয়েও যদিও একটু এক এক ধরনের কনফিউশন আছে সময়টা, তারপরেও মোটামুটি আমরা 5 বছর বা এর উপরে দায় হলে এটাকে আমরা দীর্ঘমেয়াদী দায় হিসেবে চিন্তা করি। মানে যে দায়টা আমি খুব অল্প সময়ের মধ্যে দেওয়া হয় না, মানে 1 বছরের নিচে না, বা 3 বছরের মধ্যেও না, বা 3 বছরের উপরে, বা অনেক সময় 5 বছরের উপরে, বা এর সময়ের মধ্যে আমাকে দিতে হবে বা এর উপরে দিতে হবে সময়গুলা যখন ক্রস করবো, বা দীর্ঘমেয়াদী যখন দায়টা দেওয়া হয়, মানে দীর্ঘমেয়াদের জন্য আমি যখন কোনো কিছু নিই, এটাকে বেসিক্যালি দীর্ঘমেয়াদী দায় বলা হয়। এর উদাহরণ, সবচেয়ে বেশি উদাহরণ বা যে জিনিসগুলো আমরা দীর্ঘমেয়াদী দায় হিসেবে অনেক বেশি প্রচলিত, এর মধ্যে অন্যতম হচ্ছে কি, আহ একটা হচ্ছে বন্ড, অন্যতম হচ্ছে বন্ড বা দীর্ঘমেয়াদী ঋণ, বন্ধকি ঋণ, ঋণপত্র। বন্ড বা ঋণপত্র, ঋণপত্রের অপর নাম হচ্ছে বন্ড। আমরা বন্ড হিসাবে আহ, আহ, এটাকে বন্ড হিসাবে আমরা চিহ্নিত করি। ক্লিয়ার? কেউ কি দীর্ঘমেয়াদী দায় নিয়ে কোনো কিছু অ্যাড করবা? জি স্যার, ক্লিয়ার। ওকে। তাহলে কি, বেসিক্যালি হচ্ছে দীর্ঘমেয়াদী প্রদেয় নোট হইতে পারে এটা। তারপর হচ্ছে তোমার যেটা লং টার্ম নোটস পেয়েবল বলা হয় আর কি, ইংলিশে যেহেতু আমাদের একটু জানতে হবে। লং টার্ম লং টার্ম নোটস পেয়েবল হইতে পারে, লং টার্ম নোটস পেয়েবল হইতে পারে। তারপর হচ্ছে মর্টগেজ পেয়েবল হইতে পারে, লিজ অন লোন হইতে পারে, পেনশন লোন হইতে পারে, অনেকগুলা অনেক প্রকারের আহ, যে দায়গুলো অনেক দিন ধরে থাকে। তাহলে আমি অনেকগুলো উদাহরণ বললাম। প্রথম কথা হচ্ছে বন্ড বা ঋণপত্র, এরপর হচ্ছে লং টার্ম নোটস পেয়েবল হইতে পারে, মর্টগেজ পেয়েবল হইতে পারে, লোন অন লিজ হইতে পারে, পেনশন লিন হইতে পারে। এইগুলোকে বেসিক্যালি আমরা দীর্ঘমেয়াদী দায় বা লং টার্ম লাইবিলিটি বলে থাকি। এরপর আমরা উম, আমরা বন্ড বা ঋণপত্র নিয়ে আহ, আমরা কথাবার্তা বলবো। মানে দীর্ঘমেয়াদী দায়ের অন্যতম একটা এলিমেন্ট হচ্ছে কি বন্ড বা ঋণপত্র। এটা কি, এই বন্ড মানে হচ্ছে কি, তুমি, এটা একটা দলিল, সিম্পলি একটা দলিল বা একটা কাগজ। এই দলিল ব্যবহার করে বেসিক্যালি কি, কোম্পানি যখন কারো কাছ থেকে মূলধন সংগ্রহ করে,
যে এইখানে কিছু টার্মস এন্ড কন্ডিশন লেখা থাকে। তাহলে বন্ড কি? বন্ড হচ্ছে একটা দলিল বা কাগজ, যে কাগজ দিয়ে তুমি বা কোম্পানি তার ঋণগুলো সংগ্রহ করে দীর্ঘমেয়াদের জন্য, যেটা ব্যবহার করে, যেখানে কিছু টার্মস এন্ড স্পেসিফিক টার্মস এন্ড কন্ডিশন থাকে, যে টার্মস এন্ড কন্ডিশনের আন্ডারে বা যেটা টার্মস অফ কন্ডিশন দিয়ে আম, বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন মানুষ থেকে বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, যখন কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা যে কোনো কিছুই যখন দীর্ঘমেয়াদে কোনো মূলধন সংগ্রহ করে, তখন আমরা এটাকে বন্ড বা ঋণপত্র বলি। তাহলে কি নির্দিষ্ট সময়, এটার কিছু টার্মস এন্ড কন্ডিশন যেগুলো আমরা আহ, পরে দিয়ে আলোচনা, টার্মস এন্ড কন্ডিশন বলতে কি, এই টাকাটা আমি কখন দিব, ওই টার্মস এন্ড কন্ডিশন বা ওই দলিল উল্লেখ থাকে এখানে। আমি যে আপনার থেকে টাকাটা নিচ্ছি, আমি তোমাকে কি বেনিফিট দেবো, বা রেট অফ ইন্টারেস্টটা কিরকম হবে, বা আমি এটা এটা কিভাবে আপনাকে বেনিফিটটা দিব, এই কথাগুলো ডিটেলস ওখানে লেখা থাকে। এগুলাকে বলা হয় যে বন্ড বা ঋণপত্র। তাহলে কি, আমি যদি আর একটু সামারি আকারে যদি বলি, বন্ড হলো এমন একটা দীর্ঘমেয়াদী চুক্তি যার ভিত্তিতে ঋণ গ্রহীতা সুদ এবং আসল একটি নির্দিষ্ট তারিখে বন্ড মালিককে ফেরত দিবে বলে অঙ্গীকার করে। ওই যে টার্মস এন্ড কন্ডিশন গুলো যদি বলি, আমি মানে টার্মস এন্ড কন্ডিশন গুলো যদি উল্লেখ করি, দুইটা বেসিক টার্মস, একটা হচ্ছে কি, মেইন টাকাটা, আমি যার থেকে টাকাটা নিচ্ছি ওই টাকাটা কখন বা কিভাবে দিব বা কি অ্যামাউন্টে দিব। অ্যানাদার ওয়ান হচ্ছে ওই যে আমাকে টাকা দিচ্ছে দীর্ঘমেয়াদের জন্য বা একটা নির্দিষ্ট মেয়াদের জন্য, যে টাকাটা দিচ্ছে অনেক দিনের জন্য, এই টাকার রিটার্ন আমি ওকে দিব, যেটাকে আমরা রিটার্নে আমরা কি দিব, যেটাকে আমরা ইন্টারেস্ট বলতে, ইন্টারেস্টের পরিমাণটা কি হবে বা ইন্টারেস্ট আমি ওকে কিভাবে দিব। ঠিক আছে, এই যে চুক্তিটা বা এই যে অঙ্গীকারটা আম, করে, এটাকে বেসিক্যালি আমরা ওটা মানে ওইটাই হচ্ছে দীর্ঘমেয়াদী চুক্তি, যার অপর নাম আমরা বন্ড বা ঋণপত্র বলে থাকি। এখন এই যে বন্ড, এই বন্ডের বিক্রয়ের, এই যে বন্ড আমি বললাম যে একজনকে কিনবে বা বিক্রি করবে, এই বন্ড বিক্রয়ের কিছু আম, তাহলে আমরা সংজ্ঞাটা যদি আমরা একটু দেখি, সবাই একটু আহ, যদি আমরা সংজ্ঞাটা একটু করে দেখি, সংজ্ঞাটা কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে। ওকে, সবাই কি পড়ছো? এটা একটু একটু করে পড়ছো? এটা হচ্ছে বন্ড কাকে বলে আমরা, বন্ড দেখো বন্ড কাকে বলে হচ্ছে এটা। ওকে। জি স্যার। স্যার কিছু শোনা যাচ্ছে না। তাহলে আমরা বন্ড, এতক্ষণ কি শুনতেছিলে না তোমরা? না স্যার।
একটু বলবা না? ওকে, তাহলে আমরা বন্ড বা ঋণপত্র বলতে বেসিক্যালি আমি যে যে পয়েন্টগুলো বলার চেষ্টা করছি, এটা হচ্ছে একটা দলিল যেটা মানুষ জনসাধারণের কাছ থেকে দীর্ঘমেয়াদে ঋণ সংগ্রহ করতে যেটা ব্যবহার করা হয়, যার মেইন পারপাসই হচ্ছে কি, যে দীর্ঘমেয়াদে জনগণের কাছ থেকে বা যে কোনো একটা প্রতিষ্ঠান যে কোনো কারো কাছ থেকে অর্থ সংগ্রহ করা, যেখানে একটা চুক্তি থাকে, এই যেটা দীর্ঘমেয়াদী চুক্তি অবশ্যই, যেখানে ঋণ গ্রহীতা সুদ এবং আসল কিভাবে পাবে, কত তারিখে পাবে, বা মালিককে কিভাবে ফেরত দিবে, এই সম্পর্কিত ডিটেলস লেখা হয়। এখন এরপরে আসি আমরা বন্ডটা যে কিভাবে ইস্যু করব, বন্ড ইস্যুর প্রক্রিয়া, এই যে বন্ডের কথা বলতেছি আমরা, এই বন্ডটা ইস্যু করব কিভাবে, বন্ড বিক্রয় করব, বন্ড বিক্রয় বা ইস্যুর প্রক্রিয়াটা কিভাবে হতে পারে। তাহলে বন্ড ইস্যু বা বিক্রয়ের প্রক্রিয়াটা হচ্ছে কি, বন্ড বন্ড তুমি যখন ইস্যু করবা, তিনটা ওয়েতে তুমি ইস্যু করতে পারো, তিনটা ওয়েতে তুমি ইস্যু করতে পারো। একটা হচ্ছে কি, যে তুমি সমমূল্যে, মানে হচ্ছে তুমি যা কিনছো ওই মূল্যে তুমি বন্ডটা বিক্রি করতে পারো, যেটাকে আমরা বলতেছি বন্ড ইস্যু এট পার। ইংলিশে বলতেছি বন্ড ইস্যু এট পার। আবার বলতেছি, বন্ড যে ইস্যু করবে, আমরা বন্ড যে ইস্যু করতেছি এই বন্ডটা তুমি সমমূল্যে বিক্রি করতে পারো। সমমূল্য মানে হচ্ছে কি, বন্ড বলতে হচ্ছে যে কাগজটা, ওই কাগজটা হচ্ছে তোমার ফেস ভ্যালু যা থাকে, তুমি ঠিক ওই ইস্যু ভ্যালু, যেমন একটা বন্ড, তুমি 50,000 টাকার একটা বন্ড ছাড়ছো, বা তুমি বলতেছো যে এই কাগজটা নেন, এই কাগজ বলতে যে দলিলটা, দলিল দলিল তো আমরা জানি চুক্তিপত্র আর কি, ওই চুক্তিপত্রেতে লেখা আছে এটার দাম হচ্ছে কত, 50,000 টাকা, হ্যাঁ। ওইটাকে বলতেছে আমরা ফেস ভ্যালু, হ্যাঁ, ফেস ভ্যালু। এখন তুমি ওনার থেকে টাকা নেওয়ার সময়ও 50,000 টাকা নিলা, তার মানে হচ্ছে ইস্যু ভ্যালু। ইস্যু ভ্যালু মানে হচ্ছে যে ভ্যালুতে তোমাদের এই দলিলটা ট্রান্সফার হবে, এই দলিলটা, বন্ড নামে যে দলিলটা বা ঋণপত্র একজনের হাত থেকে আরেকজনে চলে যাবে, মানে তোমাকে, তুমি আমাকে 50,000 টাকা দিবা, আমি তোমাকে এই দলিলটা তোমাকে হস্তান্তর করব। যখন দুইটা ভ্যালু মানে ইস্যু প্রাইসটা আর ফেস ভ্যালুটা সমান হবে, তখন এটাকে ফেস ভ্যালু যদি সমান হয়, তখন আমরা বলতেছি এটা সমমূল্যে বন্ড ইস্যু বা বন্ড ইস্যু এট পার। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে বন্ড ইস্যু বা বন্ড বিক্রয়ের 1 নম্বর প্রক্রিয়া, বা এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা করে থাকি। এরপর আমরা বন্ড চাইলে কি করতে পারি, যে বন্ড ডিসকাউন্টও বিক্রি করতে পারি। ডিসকাউন্ট মানে কি, যে এটা হয়ে থাকে, অনেক সময় হয়ে থাকে যে কোম্পানির ফিনান্সিয়াল কন্ডিশনটা খুব বেশি ভালো না, বা কোম্পানি কোম্পানির মানে তোমার ফেস ভ্যালুতে একটু সমস্যা আছে, বা কোম্পানিটার যে পরিমাণ টাকা দরকার বা যে পরিমাণ টাকা নিতে ইন্টারেস্ট, মানুষ কিন্তু ওটার প্রতি খুব বেশি অ্যাট্রাক্ট না। তখন অনেক সময় কি করে, বা বিভিন্ন খরচের কারণে বা বিভিন্ন অ্যাট্রাক্ট করার জন্য হইতে পারে, যে তার বেশি টাকা দরকার, তখন কোম্পানি চিন্তা করতেছে একটু কম দামে যদি ছাড়ি, তাহলে অনেকগুলো মানুষ, মানে আমার অনেক বেশি টাকা দরকার, হয়তো সে অনেক বেশি টাকা দরকার, অনেক বেশি মানুষকে তার অ্যাট্রাক্ট করা প্রয়োজন, অ্যাট্রাক্টের পলিসি হিসাবেও সে এ অবহারে বন্ড ইস্যু করতে পারে। বন্ড অবহারে মানে হচ্ছে কি, অবহারে মানে হচ্ছে তোমার অবহারে, অবহারে মানে হচ্ছে হচ্ছে তোমার, তুমি যে প্রাইসে একটা বন্ডের দাম হচ্ছে তোমার কত, যে কাগজটা আছে, যে কাগজটা ছাড়তেছো এটা হচ্ছে 1 লাখ টাকা, কিন্তু এটা হচ্ছে কি, তুমি, এটা হচ্ছে ফেস ভ্যালু, এটা হচ্ছে ফেস ভ্যালু, এটা হচ্ছে ফেস ভ্যালু। ফেস ভ্যালু হচ্ছে কত, 1 লাখ টাকা, মানে বন্ডের যে দলিলটা আছে ওই দলিলের মূল্য হচ্ছে 1 লাখ টাকা। কিন্তু তুমি এটা ইস্যু করতেছো, তুমি এটা ইস্যু করতেছো যে মানুষকে দিচ্ছ, বা এটা আপনি 90,000 টাকা দিলে হবে। আবার বলতেছি, তুমি বন্ডটা মানে যে কাগজটা, ওই কাগজে আসলে লেখা আছে ধরো টার্মস এন্ড কন্ডিশন, এই কাগজটার দাম হচ্ছে 1 লাখ টাকা, কিন্তু ওই কাগজটা দিয়ে ওর থেকে ক্যাশ টাকা নিচ্ছ, তুমি কাগজটা দিচ্ছ, কাগজে লেখা আছে 1 লাখ টাকা, কিন্তু ক্যাশ টাকা নিচ্ছ হচ্ছে তুমি 90,000 টাকা। তার মানে হচ্ছে কি, ফেস ভ্যালুটা বড়, এখানে ফেস ভ্যালুটা বড়, কিন্তু ইস্যু ভ্যালুটা, ফেস ভ্যালুটা বড়, ফেস ভ্যালুটা বড়, আর ইস্যু ভ্যালুটা হচ্ছে ছোট। তখন এটাকে আমরা, তখন এটাকে
আমরা এটাকে বলি ডিসকাউন্ট। অথবা আমরা এই যে প্রক্রিয়াটাকে বলতেছি ডিসকাউন্ট বা বন্ড ইস্যু এট ডিসকাউন্ট। যখন ফেস ভ্যালু বড় থাকবে কিন্তু ইস্যু ভ্যালু, যখন ফেস ভ্যালু বড় থাকবে কিন্তু এর তুলনায় আমি যখন টাকা নিব টাকাটা কম নিব, মানে ইস্যু ভ্যালুটা কম থাকে, তখন আমরা বলতেছি এটা ডিসকাউন্ট। অবহারে বন্ড ইস্যু মানে হচ্ছে কম দামে বন্ডটা ইস্যু বন্ড, কারণ বেশি টাকার দরকার, কারণ কি মানুষ যখন একটু কম টাকা দিয়ে একটা একটা জিনিসের দাম 1 লাখ টাকা কিন্তু তুমি ওটা 90,000 টাকা দিয়ে পাচ্ছে, তাহলে মানুষ অনেক বেশি অ্যাট্রাক্ট হবে। অ্যাট্রাক্ট হওয়ার জন্য হইতে পারে অত কোম্পানির অ্যাসেট ভ্যালু বা ভ্যালুয়েশন কম হইতে পারে। ঠিক আছে, যেমন আমি ইউনিলিভার যদি বন্ড ছাড়ে আম, একরকম, আবার আমার দেশীয় একটা কোম্পানি, যে কোনো একটা কোম্পানি এক্স ওয়াই জেড, কেয়া কোম্পানি, কেয়া কসমেটিক্স হইতে পারে, এক্স ওয়াই জেড কোম্পানি হইতে পারে, বা আম, তিব্বত তিব্বত সাবান হইতে পারে। আমি যদি বলি তিব্বত সাবান আর লাক্স সাবান, দুইটাই বন্ড ছাড়তেছে, তাহলে লাক্স সাবানের ব্র্যান্ড ভ্যালু অনেক বেশি, মানুষ ওটার প্রতি ইজিলি অ্যাট্রাক্ট হবে, অ্যাট্রাক্ট হওয়ার জন্য এক্সট্রা কোনো কিছু দেওয়ার দরকার নেই। কিন্তু আমি যদি বলি তিব্বত, যেহেতু এটা ব্র্যান্ড ভ্যালু একটু তুলনামূলক লাক্সের চেয়ে কম, তখন এটা ও যদি কোনো কারণে বন্ড ছাড়ে, সে হয়তো অ্যাট্রাক্ট করার জন্য এইভাবে ছাড়তেও হইতে পারে যে যে ফেসবুক বা 1 লাখ টাকার জিনিস আপনি 90,000 টাকা দিয়ে নিয়ে যান। তাহলে এই যে ফেস ভ্যালু সে যখন ইস্যু ভ্যালুটা কম হবে, তখন আমরা বলতেছি এটা অবহারে বন্ড ইস্যু বা বন্ড ইস্যু এট ডিসকাউন্ট। বন্ড ইস্যু এট ডিসকাউন্ট। এরপরে হচ্ছে কি অধিহারে, অধিহারে বন্ড ইস্যু। অধিহারে বন্ড ইস্যু কি ঠিক অবহারের ঠিক বিপরীত হইলে এটাকে বেসিক্যালি আমরা অধিহার বলতেছি। অধিহার কি, এই যে আমি কিছুক্ষণ আগে বলতেছি যে লাক্স লাক্স সাবান ওর ব্র্যান্ড ভ্যালু এত যে মানুষ হয়তো ওর ওর 1 কোটি টাকা দরকার হয়েছে, মানুষ হয়তো 10,000 মানুষ চলে আসবে ওর ওখানে কি দেওয়ার জন্য, বন্ড কেনার জন্য, ওর বন্ড কেনার জন্য। তার মানে হচ্ছে সে বন্ড ইস্যু করলে ওর একটা হাইপ আছে। তার মানে সে একটু যদি বেশি হারে ধরো বন্ডটার ফেস ভ্যালু, যে বন্ডটা স্যার বেশি, বন্ড ভ্যালুটার ফেস ভ্যালু হচ্ছে 50,000 টাকা, কিন্তু সে বলে যে না ভাই আমার বন্ডটা নিতে গেলে তোমাকে, যদিও আমার এটার দাম 50,000 কিন্তু তোমাকে ক্যাশ টাকা দিতে হবে 60,000। এই যে একটা ব্যাপার যে ফেস ভ্যালুটা, ফেস ভ্যালু ফেস ভ্যালু ইস্যু ভ্যালুটা বেশি হয়ে যাচ্ছে, উল্টা অবহার, অবহার বন্ড ইস্যু এর ডিসকাউন্টের উল্টা, তখন এটাকে আমরা প্রিমিয়াম, মানে যে এক্সট্রা টাকাটা নিচ্ছে এটা বেসিক্যালি প্রিমিয়াম। তার মানে এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে বেসিক্যালি ইস্যু ভ্যালুটা বড় হয়ে যাচ্ছে, মানে ক্যাশ টাকাটা নেওয়ার সময় বেশি টাকাটা নিচ্ছে, তখন এটাকে বলতেছি আমরা প্রিমিয়াম। এই যে দুইটার মধ্যে যে ডিফারেন্সটা, এটাকে আমরা প্রিমিয়াম বলতেছি। সবার কি ক্লিয়ার? এই যে তিনটা বন্ড ইস্যুর যে বন্ড ইস্যু বা বন্ড বিক্রয়ের স্যার তিনটা জিনিস, একটা হচ্ছে স্যার সমমূল্যে বন্ড। সরি। স্যার 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 আমি পরে ঢুকছি তো এর জন্য বুঝতে পারিনি ভালো করে। একটু আচ্ছা, একটু শর্টকাটে বলতে। আমি বলতেছি, তাহলে বন্ড যদি ইস্যু করি, তাহলে বন্ডটা ইস্যু করে আমি তিন ভাবে ইস্যু করতে পারি। একটা হচ্ছে কি, বন্ড বা কাগজটা বা দলিলটা যে মূল্য, ঠিক ওই মূল্য আমি মানুষকে দিতে পারি, যেটাকে আমরা ফেস ভ্যালু এবং ইস্যু ভ্যালু বলতেছি। এখানে দুইটা প্রাইসের কথা বলতেছি। ফেস ভ্যালু মানে হচ্ছে কি, এটা বন্ডটা সিম্পলি একটা মানে অনেকভাবে এক্সপ্লেন করা যায়। একটা চিন্তা করে একটা দলিল, হ্যাঁ, দলিলটা কি হয়, দলিল যদি আদান প্রদান হয় আহ কিছু টাকার বিনিময়ে আদান হয়, যে কোনো দলিল, হ্যাঁ, দলিল মানে কি এটা আম, এ, যে একটা ভ্যালু থাকবে ওই দলিলে। বন্ড মানে ঠিক ওই রকমই চিন্তা করে একটা দলিল, যে দলিল লেখা থাকে যে ভাই আমি তোমাকে টাকাটা অবশ্যই এত মাস পরে দিয়ে দিব, এত ইন্টারেস্ট দিব, আম, তুমি আর এটার ভ্যালু থাকে একটা, ধরি এটাকে বলতেছে ফেস ভ্যালু। ফেস ভ্যালু যে ভ্যালুটা ওখানে দলিলের মধ্যে লেখা থাকে, কিন্তু নেওয়ার সময় এই দলিলটা জাস্ট একজনকে হ্যান্ড ওভার করবে, যে কোনো কোম্পানি যার থেকে টাকা নেবে তাকে এই দলিলটা বা কাগজটা দিবে। দলিল বলতে একটা কাগজেই এই কাগজটা বা দলিলটা দিবে, ওই বিনিময়ে সে টাকা দিয়ে এই দলিলটা নিবে। এই যে টাকা দিয়ে নিচ্ছে, এটা হচ্ছে ইস্যু ভ্যালু। আবার বলতে ফেস ভ্যালু মানে হচ্ছে দলিলের যে টাকাটা থাকে, এটা হচ্ছে ফেস ভ্যালু। আর ইস্যু ভ্যালু হচ্ছে যে ভ্যালুতে, যে যে ভ্যালুতে দলিল যে ভ্যালুতে আহ, জনসাধারণ যে ভ্যালুতে ওই দলিলটা কিনে নিবে, এটা হচ্ছে ইস্যু ভ্যালু। ক্লিয়ার? তো সমমূল্যে বন্ড ইস্যু হলো মানে দুইটা প্রাইস যখন সম হয়, মানে ফেস ভ্যালু 50,000 টাকা, মানুষ দিচ্ছ এটা এটা নেওয়ার সময় দিচ্ছ 50,000 টাকা, তাহলে হচ্ছে ফেস ভ্যালু সমমূল্যে বন্ড ইস্যু বা বন্ড ইস্যু এট পার। আর যখন এটা ডিসকাউন্টে নেয়, ডিসকাউন্টে নেয় মানে হচ্ছে কি,
বন্ডটার দাম হচ্ছে 1 লাখ টাকা, কিন্তু মানুষ দিচ্ছে 90,000 টাকা, তখন এটাকে বলতেছি বন্ড ইস্যু এট ডিসকাউন্ট। এরপরে আহ 3 নম্বরে আমরা বলতেছি কি, 3 নম্বরে আমরা বলতেছি হচ্ছে কি, বন্ড অধিহারে বন্ড ইস্যু। তার মানে হচ্ছে এটা প্রিমিয়ামে, প্রিমিয়াম মানে হচ্ছে কি ভাই, বন্ডের মানে এই বন্ড বা যে কোম্পানিটা বন্ডটা স্যার ওর হচ্ছে ক্রেজ বেশি, আম, ওর অ্যাসেট ভ্যালুয়েশন বেশি, ওর ব্র্যান্ড ভ্যালু বেশি। এই চাইলেই কি করতে পারে ভাই, আমার বন্ডটার দাম হচ্ছে 50,000 টাকা, বাট তোমাকে এটা কিনতে হবে 60,000 টাকা দিয়ে, 10 টাকা অতিরিক্ত আহ, দিতে হবে তোমাকে। এই যে অতিরিক্ত ভ্যালুটা, এটাকে বলতেছি আমরা প্রিমিয়াম, যেটা আমরা বলতেছি অধিহারে বন্ড ইস্যু। 3টা বন্ড কি ক্লিয়ার? 3 ধরনের বন্ড আমার অঙ্কের জন্য এই বন্ডগুলো চেনা খুবই জরুরি। 3 ধরনের বন্ড কি সবাই ক্লিয়ার? না স্যার, আমার ক্লিয়ার না। কার ক্লিয়ার না? স্যার মিসবা আমি। আচ্ছা, তুমি পরে জয়েন করছো? জি স্যার, পরে জয়েন করছিলাম। ওকে, আমি আবার বলতেছি লাস্ট, বন্ড বেসিক্যালি যদি সমমূল্যে দেওয়া হয়, বন্ডটা বেসিক্যালি কি, বন্ডটা হচ্ছে একটা দীর্ঘমেয়াদী লোন। বন্ডটা হচ্ছে একটা দীর্ঘমেয়াদী লোন। বন্ডটা হচ্ছে একটা দীর্ঘমেয়াদী লোন, যে লোনটা মানে আমরা দীর্ঘমেয়াদী লোনের জন্য দীর্ঘমেয়াদী মানে হচ্ছে কি, যে একটা নির্দিষ্ট সময়, আমরা তো স্বল্প মেয়াদী, তারপর হচ্ছে মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী, এই 3টা ভাগে ভাগ করি। এটা কিসের উপর? সময়ের উপর ভিত্তি করে। তুমি কারো কাছ থেকে লোন হতো ইনস্ট্যান্ট দিয়ে দিতে হচ্ছে, বা উইথিন 1 বছরের নিচে দিয়ে দিতে হচ্ছে, তখন এটা বেসিক্যালি আমরা স্বল্প মেয়াদী বলতেছি আর কি। মানে দায়টা যদি সময়ের উপর ভিত্তি করে, এটা স্বল্প মেয়াদী হচ্ছে, কখনো কখনো মধ্যমেয়াদী হচ্ছে, কখনো দীর্ঘমেয়াদী হচ্ছে। বন্ড হচ্ছে দীর্ঘমেয়াদী এর মধ্যে সবচেয়ে কয়েকটার মধ্যে সবচেয়ে বড় উদাহরণ আর কি। হ্যাঁ, তাহলে এখানে এই বন্ডটা যখন ইস্যু করে, বন্ড ইস্যু বলতে বোঝাচ্ছে বন্ডটা বাই সেল। হ্যাঁ, বন্ড ইস্যু করা মানে হচ্ছে, বন্ড ইস্যু করা মানে হচ্ছে কারো টাকার প্রয়োজন, কোনো কোম্পানির টাকার প্রয়োজন, সে এই বন্ডটা ছেড়ে বা জনসাধারণের কাছে বন্ডটা দিয়ে, বন্ড মানে কি একটা দলিল আর কি, একটা দলিল দিয়ে, বাই দলিল মানে হচ্ছে টাইপ অফ কমিটমেন্ট। সে হয়তো এই বন্ড ছাড়ার আগে হয়তো একটা অথরিটির কাছে সে একটা ছাড়পত্র পায়, এই যে তুমি মানুষের কাছ থেকে এত কোটি টাকা বন্ড ছেড়ে নিতে পারো। বন্ড ছেড়ে নেওয়া মানে হচ্ছে একটা কমিটমেন্ট দেওয়া, যে তোমাকে কেন দিবে, একটা নির্দিষ্ট লাভ দিবে নিশ্চয়ই। এই এই যে লাভ দিয়ে জনসাধারণের কাছে, লাভ দিয়ে বন্ড ছাড়া মানে হচ্ছে একটা কাগজ দিবে, যে তোমাকে এই নির্দিষ্ট সময় পর, এত বছর পর টাকাটা দিয়ে দিবে। এটাকে বলতেছে বন্ড ইস্যু। এই বন্ড ইস্যুটা কখনো হচ্ছে যে কাগজটা দিবে, কাগজে যেটা ভ্যালু থাকে এটা ওই ভ্যালুতে দিতে পারে, সেম ভ্যালুতে। 10,000 টাকার বন্ড 10,000 টাকা নিতে পারে, তখন এটাকে বলতে সমমূল্য বা বন্ড ইস্যু এট পার। আবার কখনো এটা অবহারে, মানে হচ্ছে বন্ডের দাম বা ওই দলিলটার দাম হচ্ছে 10,000 টাকা, কিন্তু মানুষ বলতেছে ভাই এটা 9,000 টাকা দিলে হবে, তখন এটা বলতেছে ডিসকাউন্ট, মানে বন্ড ইস্যু এট ডিসকাউন্ট। আবার এটা কি, অধিক হারে বিক্রি করতে পারে, মানে একটু বেশি দামে বিক্রি করতে পারে। মানে বন্ডের দামে আছে 10,000, বাট তোমাকে বলতেছে ভাই এটা 11,000 টাকা দিয়ে কিনতে পারে। ডিমান্ড যখন থাকে তখন এটা করতে পারে, যে কোনো কোম্পানি চাইলে এটা করতে পারে, যে বন্ডের দাম 10,000 টাকা কিন্তু 11,000 টাকা, এটাকে বলতেছি প্রিমিয়াম। স্যার এটা এটা কিনে মানে এটা কিনে স্যার, মানে যে কিনবে তার কি মুনাফা হবে বা তার কি হবে? হ্যাঁ, মানে তার তো লাভ হবেই। যেমন তুমি কিছুদিন আগে তোমার হচ্ছে আইএফআইসি, আইএফআইসি আমার বন্ড নামে একটা বন্ড ছাড়ছিল, আইএফআইসি আমার বন্ড। হ্যাঁ, কেন ছাড়ছিল? প্রথম কথা হচ্ছে ওরা সরকারের কাছ থেকে অনুমতি নিছে, তারা একটা রিয়েল এস্টেট বিজনেস করছে, ঢাকার একটা ওদের বিশাল একটা জায়গা কিনছে, ওইখানে তারা ইনভেস্ট করবে। আইএফআইসি আমার বন্ড নাম দিছে, আমার বন্ড। ওই বন্ডে লাভ কি বলতেছে, প্রথম লাভ হচ্ছে আপনি সর্বনিম্ন 1 লাখ টাকার বন্ড আমার কাছ থেকে কিনতে পারবেন। আমি আপনাকে 5 বছরের জন্য, বন্ডটার মেয়াদ ছিল 5 বছর, মিনিমাম 5 বছর। হ্যাঁ, তাহলে ওখানে কি, কেন মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য বলতেছে, প্রতি মাসে আপনাকে 1,000 টাকা করে দিয়ে দিব। 1,000 টাকা যদি এখানে যে 5 লাখ টাকা ইনভেস্ট করেন, প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে অটো, আইএফআইসি একটা অ্যাকাউন্ট থাকবে, অটো আপনার 5,000 টাকা চলে যাবে, 5 লাখ টাকা যদি ইনভেস্ট করেন। হ্যাঁ, এরপর বলতেছে এটার একটা ইন্টারেস্ট রেটও বলছে, ওটা 13%, 14% বা 12% এরকম, বা 15% এরকম একটা ইন্টারেস্ট রেট ডিক্লেয়ার করছে। আবার 5 বছর পর এটা বলতেছে কি, এটা এটা আস্তে 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 ইয়ারে রূপান্তর হবে।
মানে তুমি চাইলে এটা এটা কনভার্টেবল বন্ড বলে, আমরা পরে দিয়ে হয়তো পড়বো। কনভার্টেবল বন্ড মানে বন্ডটা শেয়ারে রূপান্তর হবে, হ্যাঁ। আস্তে 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 আইএফআইসি এটা শেয়ারে বা একটা নির্দিষ্ট একটা স্যার, কোম্পানি শেয়ারে রূপান্তর করবে। স্যার এই বন্ড আর শেয়ারের পার্থক্য কি? বন্ড এবং শেয়ারের পার্থক্য অনেক। এটা এটা পরে দিয়ে কোনো এক সময়। বন্ডের প্রথম পার্থক্য হচ্ছে যে কি, শেয়ার তো তোমার কি মেইন যে পার্থক্যটা, শেয়ার হচ্ছে তুমি মালিক, সোজা কথা হচ্ছে মালিক। শেয়ার কিনছো মানে কি, ধরো আইএফআইসি শেয়ার কিনছো, তার মানে হচ্ছে আইএফআইসি তুমি মালিক। আর আইএফআইসি এর বন্ড কিনছো, তার মানে হচ্ছে আইএফআইসি কে তুমি টাকা ধার দিছো যে। ক্লিয়ার, বুঝা গেছে? একদম মেইন পার্থক্য হচ্ছে এটাই। জি স্যার, বুঝতে পারছি, জি স্যার। আবার আবার বলতেছি, বন্ড মানে হচ্ছে কি, আইএফআইসি একটা কোম্পানি বা আইএফআইসি ব্যাংক ধরো, ওর টাকার প্রয়োজন হয়েছে, তুমি ও বন্ড ছাড়ছে, তার মানে হচ্ছে ওকে তুমি 50,000 টাকা ধার দিলা। আবার যদি আইএফআইসি শেয়ার কিনো, তার মানে হচ্ছে তুমি ধার দাও নাই ওকে, ওর ওর তুমি কি শেয়ার হোল্ডার, মানে শেয়ার হোল্ডার মানে হচ্ছে আইএফআইসি ব্যাংকের তুমি মালিক হয়ে গেলা। মালিক হয়ে ওই জন্য আইএফআইসি কখনো যদি লস করে তুমি লস বিয়ার করবা, শেয়ার যদি কিনো প্রফিট করলে ওই প্রফিটের সমমান তুমি পাবা। কত, এটা ফিক্স না। কিন্তু বন্ডের ক্ষেত্রে দেখা যাচ্ছে সে বলেই দিচ্ছে, আমি লাভ লস কোনো বিষয় বুঝি না, তোমাকে আমি মাস শেষে 1,000 টাকা করে করে দিয়ে দেবো, 12% 15% করে ইন্টারেস্ট দিয়ে দিব। এটাই হচ্ছে বন্ড এবং শেয়ারের মধ্যে পার্থক্য। সবাই কি বুঝতে পারছো? ওর কোয়েশ্চেনটা খুব ভালো কোয়েশ্চেন ছিল। ক্লিয়ার সবাই, বন্ড এবং শেয়ারের মধ্যে পার্থক্য? স্যার জি বন্ডটা কি স্যার। একটা ঋণপত্র, হ্যাঁ? বাংলা ঋণপত্র আর কি। ক্লিয়ার সবাই? ওকে। জি স্যার। আচ্ছা, এটা গেল বন্ড, হ্যাঁ। এখন আমরা এই জিনিসটা কেন পড়তেছি, নিশ্চয়ই আমাদের আমাদের মেন কনসার্ন হচ্ছে বন্ডের উপর আমার যে অঙ্কগুলো আসবে, ওগুলো কিছু যা বেদা করতে হবে। যে তাহলে প্রথম প্রথম যে বন্ডটা আমি আর একটু বলতেছি, প্রথম বন্ডটা হচ্ছে কি, সমমূল্যে যে বন্ডটা, সমমূল্যে যে বন্ডটা বা বন্ড এট পার, এই যে সমমূল্যে যে বন্ড ইস্যু এট পার। ওকে। আচ্ছা, আমরা এটা ক্লোজ করি, আবার জয়েন করো সবাই, এখন ক্লোজ হয়ে যাবে। সবাই আবার জয়েন করো।